দেখো, তোমাদের আজকে খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব এবং বিস্তারিতভাবে আলোচনা করব এবং কিছু কিছু অ্যাপ্লিকেশন নিয়ে খুব ইম্পর্টেন্ট যেটা সেটা নিয়ে আলোচনা করব। ধীরে ধীরে আসবো, আগে অ্যাপ্লিকেশনটা বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখো, এটা হচ্ছে কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ শিল্ডিং এফেক্ট, যেটার বেঙ্গলি মিনিং হচ্ছে, যেটা বেঙ্গলি মিনিংটা কি, আবরণী প্রভাব, যেটা অলরেডি তোমরা অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছো। এখানে আমি জাস্ট ওয়ান শট রিভিশনের মতন আরেকবার ডিসকাস করে নিচ্ছি, ঠিক আছে? তো এটা কেন আমরা পড়বো, তার কারণ হচ্ছে আমরা জানি যেটা ক্লাস 10-এ যেটা পড়েছি সেটা কি না, পর্যায় বরাবর যত বাম দিক থেকে ডান দিকে যাবে তত তার পরমাণুর আকারটা কিভাবে পরিবর্তিত হবে না কমবে। আর যখন হচ্ছে গ্রুপ বরাবর যাব, যখন উপর থেকে নিচে আসবো, তখন সাইজটা বা পরমাণুর আকারটা কি হচ্ছে, বাড়ছে। ঠিক আছে, এটা তোমরা ক্লাস 10-এ পড়েছো। কিন্তু কিছু কিছু এলিমেন্টের ক্ষেত্রে কি হয়, পরমাণুর আকার বা ব্যাসার্ধ প্রায় সেম থাকে। এটা কিসের কারণে না, আবরণী প্রভাবের ফলে। ঠিক আছে, এই আবরণী যে প্রভাবের ফলে যে পরমাণুর প্রায় আকারটা সেম থাকছে, এটা কেন, কিভাবে কাজটা করছে, সেটা এবার আর তোমাদের মাথায় আসতে পারে, এটা ধীরে ধীরে আসবে। ঠিক আছে, এবার দেখো, আমি একটা খুব এই আবরণী প্রভাবের সাথে একটা ইকুয়েশনটা জড়িত আছে। কি ইকুয়েশন, মানে ইকুয়েশন বলতে সমীকরণের কথা বলছি, যেটা তোমরা অলরেডি অ্যাটমিক স্ট্রাকচার পড়েছো। অ্যাটমিক স্ট্রাকচার পড়েছো, যেটা বেঙ্গলিতে বলছে পরমাণু গঠন। এই চ্যাপ্টার থেকে তোমরা জানো যে একটা স্ল্যাটার্স রুল বলে আছে। এই স্ল্যাটার্স রুলটা কি না, স্ল্যাটার্স রুলটা হচ্ছে একটা জেট এফেক্টিভ ইকুয়াল টু জেড মাইনাস সিগমা স্টার। এটা কেন পড়বো, এটা কেন পড়বো না, তার কারণ হচ্ছে, এটা কারণ পড়বো এই কারণে, যেটা বাইরের কক্ষে যে ইলেকট্রনটা আছে না, ওই ইলেকট্রনটা নিউক্লিয়াসের দিকে কতটা ভাবে আকর্ষণ বল হিসাবে কাজ করছে, সেইটা জানার জন্য আমরা স্ল্যাটার্স রুলটা পড়বো। ঠিক আছে, স্ল্যাটার্স রুলটা পড়বো। এবার দেখো, জেট এফেক্টিভটা কি, জেট এফেক্টিভটা হচ্ছে একটা নিউক্লিয় চার্জ। জেট এফেক্টিভটা হচ্ছে একটা নিউক্লিয় চার্জ। সেটা কি ইন্ডিকেট করছে না, সেটা ইন্ডিকেট করছে যেটা হচ্ছে বাইরের কক্ষের ইলেকট্রনটি নিউক্লিয়াসের সাথে কতটুকু আকর্ষণ বল হিসেবে কাজ করছে। মানেটা কি, মানেটা দেখো, আমরা ক্লাস 10-এ অলরেডি পড়েছি, যেটা কিনা দেখো, পরমাণু কেন্দ্রে প্রোটন আর নিউট্রন থাকে। তাহলে প্রোটনটা হচ্ছে আমরা জানি পজিটিভ চার্জ বিশিষ্ট কণা, এবং নিউট্রনটা কি না, চার্জবিহীন বিশিষ্ট কণা। তার মানে পরমাণু নিউক্লিয়াসে অলরেডি প্রোটন আছে, যেটা আমরা পজিটিভ চার্জ দ্বারা ইন্ডিকেট করি। তার বাইরের কক্ষে যে ইলেকট্রন দুটো থাকে সর্বোচ্চ। এবার দেখো, এই পরমাণুর যে নিউক্লিয়াসে যে পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জের কাজটা কি না, কাজটা হচ্ছে এই বাইরের কক্ষে ইলেকট্রনকে নিজের দিকে টানার চেষ্টা। তাহলে নিজের দিকে টানার চেষ্টা করবে, তাহলে এই নিজের দিকে যদি টানার চেষ্টা করে, তাহলে সেটা কি হচ্ছে, আকর্ষণ বল হিসাবে কাজ করছে। সেটা কতটা হিসেবে কাজ করছে, সেইটা হচ্ছে এই ইকুয়েশনের মাধ্যমে আমরা জানতে পারবো। ক্লিয়ার? তো এই জন্য আমরা বলছি, যেটা হচ্ছে বাইরের কক্ষের যে ইলেকট্রনটা কি করছে, ওই নিউক্লিয়াসের সাথে কতটুকু বা কতটা ভাবে আকর্ষণ বল হিসাবে কাজ করছে, সেটা জানার জন্য আমাদেরকে এই ইকুয়েশনটা পড়তে হয়। ঠিক আছে, ক্লিয়ার? এবার ধীরে ধীরে আসবো যে কতটা আকর্ষণ বল হিসেবে কাজ করছে, কম না বেশি, সেটা ধীরে ধীরে আসবো। এবার দেখো, এইখানে দেখো, এই ইকুয়েশনে জেডটা কি, যেটা তোমরা ক্লাস 10-এ যেটা পড়েছো, পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা যেটাকে কি বলে ইংলিশে, অ্যাটমিক নাম্বার। সেটা কি ইন্ডিকেট করছে না, সেটা ইন্ডিকেট করছে নিউক্লিয়াসের মোট
প্রোটন সংখ্যা। ক্লিয়ার? এবার দেখো এই যে স্ক্রিনিং যে কনস্ট্যান্ট যে আছে মানে সিগমা স্টার, ওই সিগমা স্টারটাকে আমরা বলবো স্ক্রিনিং কনস্ট্যান্ট, এটাকে আমরা বলবো স্ক্রিনিং কনস্ট্যান্ট, যেটা আরেকটা নাম হচ্ছে শিল্ডিং এফেক্ট। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা টার্ম, এটা আমরা ধীরে ধীরে জানবো কেন এটাকে মাইনাস করা হচ্ছে। এই যে জেড এফেক্টিভের ইকুয়েশনের মধ্যে জেড মাইনাস সিগমা স্টার কেন মাইনাস নেওয়া হচ্ছে, এটা ধীরে ধীরে আসবো। যেটাকে আমরা বেঙ্গলিতে বলছি কি না হচ্ছে আবরণী প্রভাব। এতটা অব্দি ক্লিয়ার? এবার আসছি দেখো এই যে আবরণী প্রভাব যে আমি বললাম যেটা শিল্ডিং এফেক্ট, এটা কি? কিভাবে কাজটা করছে দেখো, আমি আগে কিছুটা লিখে নিচ্ছি, সেটা ক্লিয়ার হয়ে যাবে। এটা কি না দেখো, নিউক্লিয়ার ও বাইরের ইলেকট্রনের মধ্যবর্তী ইলেকট্রন সমূহ নিউক্লিয় আকর্ষণ বলকে কিছুটা বাধা প্রদান করে। এটাকে আমরা বলবো কি শিল্ডিং এফেক্ট। মানেটা কি দেখো, কি বলছে মানে দেখো, পরমাণু কেন্দ্রে কে আছে? নিউক্লিয়ার। তার বাইরের কক্ষে ইলেকট্রন থাকে সর্বোচ্চ কটা? দুটো। যদি আমি ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে কনসিডার করি, তাহলে একটা ইলেকট্রন বাইরের কক্ষে থাকবে, সেটা কোনটা? n সমান 1। তার মানে দেখো এখানে বোঝাই যাচ্ছে যে যদি ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে কনসিডার করি, তাহলে কি দেখা যাচ্ছে না ওই প্রোটনটা মানে পরমাণু নিউক্লিয়াসের যে পজিটিভ চার্জ, ওই পজিটিভ চার্জ কি হচ্ছে ইজিলি বা সহজভাবে ইলেকট্রনকে নিজের দিকে টানার চেষ্টা করবে, যার ফলে কি হবে আকর্ষণ বলটা বেশিভাবে কাজ করবে বা ভালোভাবে কাজ করবে। ক্লিয়ার এটা? বুঝা গেল? তাহলে এখানে যে পজিটিভ চার্জ আর যে নেগেটিভ চার্জ, তার মানে এর ডিস্টেন্সটা কি আছে? স্মল, ছোট বা খুব কাছাকাছি অবস্থা আছে। তাহলে অ্যাট্রাকটিভ ফোর্সটা যেটা আকর্ষণ বল যেটা, সেটা কি করবে? ভালোভাবে কাজ করবে। ক্লিয়ার? এবার যখন আসছি মাল্টিপল ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে, মাল্টি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে? না দেখো, পরমাণু কেন্দ্রে কি আছে? নিউক্লিয়াস আছে। তার বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে? সর্বোচ্চ দুটো। তার বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে? 8টি। তার বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে? 18টা। আর লিখছি না, সরি। ওকে, এবার দেখো
এটা দুটো আছে, ম্যাক্সিমাম দুটো, আর এটা 8টে, 1 2 3 4 5 6 7 8, আর এটা 18টা আছে, আর লিখছি না। ওকে, এবার দেখো কি হয় ঘটনাটা। একটু আগে ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে যে ঘটনাটা বললাম, পরমাণুর যে নিউক্লিয়াসে কি চার্জ থাকে, পজিটিভ চার্জ। ওই পজিটিভ চার্জের কাজটা কি, কাছের যে অরবিটাল বা কক্ষ আছে ওই কক্ষের ইলেকট্রনকে নিজের দিকে টানার চেষ্টা করবে। তার মানে দেখো এই যে এই কক্ষের যে ইলেকট্রনটা, দুটো ইলেকট্রন, সে কি করবে, ইজিলি হচ্ছে প্রোটনের কাছে আছে এবং আকর্ষণ বল হিসাবে কাজ করবে। যেটা দেখো লিখছি, এটা হচ্ছে প্রোটন, আর এটা হচ্ছে ভেতরের কক্ষের ইলেকট্রন। ঠিক আছে, এটা কি হচ্ছে, যেটা হচ্ছে n সমান 1 কে কনসিডার করছি, কি হচ্ছে আকর্ষণ বল হিসেবে ভালোভাবে কাজ করছে। ক্লিয়ার? কোনটা দেখতেই পাচ্ছি, এই যে এটা এটা n সমান 1, n সমান 2, আর বাইরের কক্ষে n সমান 3। ক্লিয়ার? এবার দেখো বাইরের যে কক্ষের যে ইলেকট্রনটা আছে না, মানে ধরো n সমান 3 এর ক্ষেত্রে কি হচ্ছে, কি হচ্ছে দেখো, সে কি চাইবে না বাইরের কক্ষের ইলেকট্রন নিউক্লিয়াসের প্রোটনের সাথে ভালোভাবে আকর্ষণ বল হিসাবে কাজ করতে চাইবে, কিন্তু তা হয় না। কেন হয় না? তার কারণ একটাই কারণ, যে এই যে বাইরের কক্ষের যে ইলেকট্রনটা না, ও কি করে ভেতরের কক্ষের যে ইলেকট্রনের সাথে কিছুটা বিকর্ষণ বল হিসাবে কাজ করে। ওই বিকর্ষণ বলই হচ্ছে কি করে না বাইরের কক্ষের যে ইলেকট্রনের নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বলকে বাধা দেয়। মানে কিভাবে হচ্ছে দেখো, এই যে বাইরের কক্ষের যে ইলেকট্রনটা আছে, ভেতরের কক্ষের যে ইলেকট্রন কি হয়, রিপালশন হচ্ছে, মানে বিকর্ষণ বল হিসাবে কাজ করছে। এবার যার কারণে যে এই বাইরের কক্ষের যে ইলেকট্রনের সাথে যে পরমাণু নিউক্লিয়াসের যে আকর্ষণ বলটা অতটা ভালোভাবে হয় না। কেন না এই ভেতরের কক্ষের অরবিটালে বা কক্ষের যে ইলেকট্রনের সাথে বাইরের কক্ষের ইলেকট্রনের কিছুটা বিকর্ষণ বল হিসাবে কাজ করছে। ওই বিকর্ষণ বলই হচ্ছে এই বাইরের যে ইলেকট্রনের আকর্ষণ বল যে নিউক্লিয়াসের সাথে যে হচ্ছে ওটা বাধা দিচ্ছে। ক্লিয়ার? তো লিখে দিচ্ছি পয়েন্ট করে, যেটা হচ্ছে তোমার এটাকে ইন্ডিকেট করব n সমান 3 কক্ষে। ঠিক আছে, তো এখানে ক্ষেত্রে কি হচ্ছে দেখা যাচ্ছে যে বাইরের কক্ষের ইলেকট্রনটি নিউক্লিয়াসের সাথে ভালোভাবে আকর্ষণ বল হিসাবে কাজ করতে চায়, কিন্তু তা হয় না। কেন? তার কারণ তার কারণ এই যে ইলেকট্রন ইলেকট্রন যে রিপালশন হচ্ছে, বাইরের কক্ষের ইলেকট্রনটি ভেতরের
কক্ষের ইলেকট্রনের সাথে বিকর্ষণ বল হিসাবে কাজ করছে, যার ফলে ওই বিকর্ষণ বল বাইরের কক্ষে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বলকে বাধা দেয়। এই বাধা দেওয়াটাকে আমরা বলবো ফিল্ডিং এফেক্ট, যার জন্য আমরা জেড এফেক্টিভ ইকুয়াল টু জেড মাইনাস সিগমা স্টার, ওই রিপালশনটাকে বাদ দেওয়ার জন্য যতটা সম্ভব নিউক্লিয়ার চার্জটা ক্যালকুলেট করা যায়, সেজন্য আমরা এটাকে বাদ দিয়েছি। ঠিক আছে, তাহলে বোঝা গেল? ক্লিয়ার? এটাই হচ্ছে মেন ফান্ডামেন্টাল কনসেপ্ট। তো শিল্ডিং এফেক্ট এটাই। এবার দেখো কিছু কিছু অরবিটাল ক্ষেত্রে শিল্ডিং এফেক্টটা ভ্যারি করছে বা পরিবর্তিত হচ্ছে, সেটা আমরা নেক্সট ডিসকাস করছি। সেটা কি দেখো, এটা আমরা বলছি অর্ডার অফ শিল্ডিং এফেক্ট। এটা কি কার না অরবিটালে? এটা এইচ পি ডি এফ এরকম ভ্যারি করছে, এইচ এর সব থেকে বেশি, তারপরে পি, তারপরে ডি। তো মানে এটার শিল্ডিং এফেক্টটা হচ্ছে খুব বেশি, আর এটা হচ্ছে খুব কম। ক্লিয়ার? এবার কেন? না কারণ দেখো এই অরবিটালের কি হয়, এর ফলে কি হচ্ছে, এই অরবিটালের যে ইলেকট্রন সবচেয়ে বেশি শিল্ডিং প্রদান করে, মানে বাইরের কক্ষের যে ইলেকট্রনের যে আকর্ষণ বলকে সব থেকে বেশি বাধা দেয়। ওকে, ওই জন্য বলছে বেশি শিল্ডিং প্রদান করে, মানে আকর্ষণ বলকে বাধা দেয়। এটার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে না, এটার ক্ষেত্রে হচ্ছে অতটা বাধা দেয় না। মানে কোনটা? বাইরের কক্ষপথের ইলেকট্রন যখন নিউক্লিয়াসের কাছে থাকে, সেই আকর্ষণ বলটাকে অতটা বাধা দেয় না। ক্লিয়ার? এবার দেখো তোমাদেরকে কিছুটা অ্যাপ্লিকেশনের জন্য মেমোরির যে পাওয়ারটা সেটা ডিসকাস করছি। তার মানে আমরা এখান থেকে কি জানতে পারলাম, এইচ অরবিটালের শিল্ডিং এফেক্টটা কম, সরি বেশি, কার তুলনা? এফের তুলনা। এবার দেখো যদি আমরা জেড এফেক্টিভ দেখি, জেড এফেক্টিভ কি ছিল? জেড এফেক্টিভ মাইনাস সিগমা স্টার, এইটা হচ্ছে শিল্ডিং এফেক্ট। কোনটা? না এই সিগমা স্টার, এটা হচ্ছে
স্ক্রিনিং কনস্ট্যান্ট, সে একই ইন্ডিকেট করছে শিল্ডিং এফেক্ট। তো এবার দেখো এখানের মধ্যে কোন অরবিটালের স্ক্রিনিং কনস্ট্যান্টটা বেশি, এস অরবিটাল। যদি সিগমা স্টারটা এস অরবিটালের বেশি হয় তাহলে জেট এফেক্টিভটা কীরকম ভ্যারি করবে না কমবে। কেন কমবে? দেখো এই ভ্যালুটা যত বাড়ছে তত কি হচ্ছে, এই নেগেটিভ চার্জটা তত বাড়ছে, নেগেটিভের ভ্যালুটা তত বাড়ছে, আর নেগেটিভের ভ্যালু যত বাড়বে মানে তাহলে এটার ভ্যালু কি হচ্ছে, কমছে। ক্লিয়ার? তো এটাই বলছি, যেটা হচ্ছে এস অরবিটালের ক্ষেত্রে কি হচ্ছে, কমছে। কিন্তু এফ অরবিটাল যদি কনসিডার করি, এফ অরবিটালের ক্ষেত্রে কি হচ্ছে, সিগমা স্টার ভ্যালুটা কি হয়, কম হয়। তাহলে কমলে কি হয়, দেখো যদি এর বরাবর অরবিটাল যদি কনসিডার করি সেটা কি হচ্ছে, কমছে। তাহলে কমলে দেখো এটা নেগেটিভ ভ্যালু কমছে, তো তাহলে নেগেটিভ কি পজিটিভ হচ্ছে, তাহলে পজিটিভ ভ্যালু এলে কি হয়, জেট এফেক্টের ভ্যালুটা ওভারঅল পজিটিভ দাঁড়ায়। কার ক্ষেত্রে? এফ অরবিটালের ক্ষেত্রে। ঠিক আছে? আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, জেট এফেক্টিভের ভ্যালুটা কি হয়, নেগেটিভ হয়, হাইলি নেগেটিভ। ঠিক আছে? বেশি পরিমাণ নেগেটিভ জেনারেট হচ্ছে। তার মানে এটা ওভারঅল ভিউটা বুঝতে পেরে গেছো। তাহলে জেট এফেক্টের সঙ্গে আমরা কিভাবে স্ক্রিনিং কনস্ট্যান্টের সঙ্গে কোরিলেট করব। ক্লিয়ার? তাহলে জেট এফেক্টিভ যত বাড়বে তত আমরা জানি কি, মানে পরমাণুর আকারটা কি হয়, ছোট হয়, তাই না? তত তো আকর্ষণ বলটা কি হবে, বেশি হিসাবে কাজ করবে, জেট এফেক্টিভ যত বেশি হবে। এবার দেখো ছটে লিখে দিচ্ছি, যেটা মেমোরাইজিং পাওয়ার, মনে রাখার যে বিষয়, যেটা তোমরা অ্যাপ্লিকেশনটা ভালোভাবে বুঝতে পারো। সেটা কি, যদি বেশি শিল্ডিং হয় সেক্ষেত্রে কি হচ্ছে, দূরত্ব বাড়ছে। কেন বলো তো? কারণ বাইরের কক্ষের যে ইলেকট্রনের সাথে যে আকর্ষণ বলটা অতটা ভালোভাবে কাজ করছে না, কারণ ভেতরের কক্ষের অরবিটালের যে ইলেকট্রনের সাথে বাইরের কক্ষের যে ইলেকট্রন সেটা রিপালসিভ হিসেবে কাজ করছে। ওই বিকর্ষণ বলটাই হচ্ছে কি হচ্ছে, বাইরের কক্ষের যে ইলেকট্রনের আকর্ষণ বলকে সেটা বাধা দিচ্ছে। সেই বাধাটাই আমরা বলবো তো ছিল্ডিং। আর যত বেশি ছিল্ডিং হবে তত কি হবে, নিউক্লিয়াস থেকে যে দূরত্বটা সেটা বাড়তে থাকবে। ঠিক আছে? বাড়ি সেখান থেকে এবার কি হচ্ছে, দেখো আকর্ষণ বল কি হচ্ছে, কমছে। তার ফলে কি হয়, আকর্ষণ বল যত কমবে তত কি হয়, আকারটা বড় হয়। ক্লিয়ার? এবার দেখো কম শিল্ডিং এর ক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি, নিউক্লিয়াস থেকে দূরত্ব কমে, যার ফলে কি হয়, আকর্ষণ বল বাড়ে, যার ফলে আমরা বলতে পারি যেটা হচ্ছে আকারটা ছোট হচ্ছে। ক্লিয়ার? ব্যাস, এটা গেল শিল্ডিং এফেক্টের যে অ্যাপ্লিকেশনের যে কনসেপ্ট সেটা ভালোভাবে ডিসকাস করে নিলাম। এবার কি আছে, এবারে যে কতগুলো যে অ্যাপ্লিকেশন হতে পারে তার ভাগ পরপর আসবো। অ্যাপ্লিকেশন অফ শিল্ডিং এফেক্ট, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, এবং অ্যাপ্লিকেশনটাও খুবই ইম্পর্টেন্ট। ভালো করে বোঝার চেষ্টা করো।
ফার্স্ট আমরা জানবো কি নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়ের প্রভাব, যেটাকে আমরা ইংলিশে বলি ইনার পেয়ার এফেক্ট। নাম্বার 2 যেটা জানবো ল্যান্থানাইট সংকোচন। এটাকে আমরা ইংলিশে বলবো ল্যান্থানাইট কন্ট্রাকশন। নাম্বার 3 পয়েন্ট যেটা আমরা কেমিক্যাল বন্ডিং এ পড়েছি সমযোজী চরিত্র, কোভ্যালেন্ট ক্যারেক্টার। নাম্বার 4 পয়েন্ট যেটা অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছি আয়নীভবন শক্তি, এটা কি আয়নাইজেশন এনার্জি। ক্লিয়ার? তাহলে একটা কি পড়বো নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়ের প্রভাব, 2 নম্বর কি পড়বো ল্যান্থানাইট সংকোচন, 3 নম্বর কি পড়বো সেটা হচ্ছে সমযোজী চরিত্র, আর 4 নম্বর যেটা সেটা আয়নীভবন শক্তি। তো এইগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন অফ শিল্ডিং এফেক্ট। তো এইগুলো কনসেপ্টের উপর বেস করে বিভিন্ন রকমের কোশ্চেন তৈরি হয়। ক্লিয়ার? এবার আস্তে আস্তে ধীরে ধীরে ভাবে আলোচনা করব যে এগুলো কিভাবে কাজ করছে, কিরকম ভ্যারি করছে ইত্যাদি। এবার দেখো ফার্স্টে আমি আলোচনা করব নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়ের প্রভাব। দেখো এটা কাদের জন্য ঘটে থাকে না, পি ব্লক অন্তর্ভুক্ত যে সমস্ত ভারী মৌলগুলো রয়েছে মানে ষষ্ঠ পর্যায়ে সেই সমস্ত এলিমেন্টকে নিয়ে আমরা ডিসকাস করব এবং সেই সমস্ত এলিমেন্টের মধ্যে আমাদের নিষ্ক্রিয় জোড়ের যে প্রভাব দেখতে পাবো, এটা ধীরে ধীরে আলোচনা করছি কিভাবে দেখতে পাবো, কেন হচ্ছে, ধীরে ধীরে আলোচনা করব। তাহলে এটা হচ্ছে ষষ্ঠ পর্যায়ে ভারী মৌলগুলোর ক্ষেত্রে আমরা ডিসকাস করব। তাহলে পি ব্লকের ইলেকট্রনিক কনফিগারেশন সেটা জানো তোমরা, যে পিরিয়ডিক টেবিল অ্যাটমিক স্ট্রাকচারে সেটা পড়ে এসেছো, যেটা বলে সাধারণ ইলেকট্রনিক কনফিগারেশন। কি যখন দেখো গ্রুপ নিয়ে ডিসকাস করব, কি হচ্ছে কারা কারা থাকে গ্রুপ 13-এ না, দেখো বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশনটা কি 1s2 2s2 2p1। এর ইলেকট্রনিক কনফিগারেশন কি 1s2 2s2 2p3 3s2 3p1। এর ইলেকট্রনিক কনফিগারেশন কি 1s2 2s2 2p3 3s2 3p3 3d10 3p 4s2 4p1। এর ইলেকট্রনিক কনফিগারেশন কি 1s2 2s2
2p3 3s2 3p3 3d10 4s2 4p3 4d10 5s2 5p1 এর ইলেকট্রনিক কনফিগারেশনটা কি 1s2 2s2 2p3 3s2 3p3 3d10 4s2 4p6 4d10 5s2 5p6 4f15 6s2 আর 6p1 সরি এখানে 5d10 হবে সরি 5d10 6s2 6p1 এবার দেখো ইলেকট্রনিক কনফিগারেশন দেখে তোমরা বুঝতে পেরেছো যে ভ্যালেন্সিলের যে ইলেকট্রন কনফিগারেশনটা প্রত্যেকটা পিরিয়ডিক নাম্বার আলাদা। এটা 2s2 2p1, এটা হচ্ছে 3s2 3p1, এটা দেখো গ্যালিয়ামের ক্ষেত্রে 4s2 4p1, ইন্ডিয়ামের ক্ষেত্রে 5s2 5p1, থ্যালিয়ামের ক্ষেত্রে 6s2 6p1 ভ্যালেন্সিলের ইলেকট্রনিক কনফিগারেশন। এবার দেখো যত বোরনের থেকে থ্যালিয়ামে যাচ্ছি সেক্ষেত্রে কি দেখাচ্ছে না, সেক্ষেত্রে দেখাচ্ছে ইলেকট্রনের যে প্রবেশ মানে ইলেকট্রন যে ঢুকছে যে অরবিটালটা সেটা আলাদা আলাদা অরবিটালে ঢুকছে। কি বলতে চাইছি দেখো গ্যালিয়ামের ক্ষেত্রে যখন বোরন থেকে গ্যালিয়ামে যাব ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখো এখানে হচ্ছে আমার গ্যালিয়ামের ক্ষেত্রে 3d10 মানে ইলেকট্রনটা কোথায় ঢুকছে 3d10। যখন এবার ইন্ডিয়ামে যাচ্ছি ও ঢুকছে 4d-তে, 4d এসে যাচ্ছে, 4d অরবিটালটা প্রেজেন্ট থাকছে। এবার দেখো যখন আমরা থ্যালিয়ামে যাচ্ছি তখন দেখা যাচ্ছে কি 4f14 এব অরবিটালটা অলরেডি ঢুকে গেছে। তাহলে বোঝা যাচ্ছে কি চেঞ্জ হচ্ছে, তার মানে দেখো বোরন আর অ্যালুমিনিয়ামের কোনো ডি অরবিটাল নেই, যখন গ্যালিয়াম থেকে ইন্ডিয়ামে যাচ্ছি তখন ডি অরবিটালটা চলে আসছে। তারপর কি হচ্ছে থ্যালিয়ামের অরবিটালটা আবার 4f অরবিটাল। তার মানে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে আমরা জানি যেটা একটু আগে বলেছিলাম এক্ষুনি, যেটা হচ্ছে শিল্ডিং এফেক্টের যে অরবিটালের যে কনসেপ্ট সেটা অর্ডারটা কি এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ। এবার তোমরা দেখেই বুঝতে পারছো যেটা হচ্ছে এফ অরবিটালের এখানে কি আসছে কার ক্ষেত্রে থ্যালিয়ামের ক্ষেত্রে। তাহলে এই এফ অরবিটালটা যেহেতু আছে তার এর অরবিটালের আবরণী প্রভাবটা কেমন ভ্যারি করছে না খুবই হচ্ছে কম। এবার দেখো এখানে আমরা এক্সপ্লেনেশন লিখতে পারি যেটা হচ্ছে এই যে 4 অরবিটালের কি হচ্ছে 4f এর আবরণী প্রভাবের জন্য শেষ অরবিটালে দুইটি ইলেকট্রন মানে এই ইলেকট্রনটা দুইটি ইলেকট্রন নিউক্লিয়াসের দিকে চলে আসে। সেই জন্য ওই ইলেকট্রনগুলি বন্ধন গঠনে বা রাসায়নিক
বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। যার ফলে হ্যালিয়াম প্লাস 1 জারণ স্তর দেখায়। মানে কোনটা না এই পি অরবিটালের যে এই যে ইলেকট্রন বন্ধন গঠনে বা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। মানেটা কি? অংশগ্রহণ করে মানেটা কি? মানেটা হচ্ছে দেখো এখানে কি লিখেছি না লিখেছি হচ্ছে এফ এর হচ্ছে 4f এর হচ্ছে দুর্বল আবরণী প্রভাব। এই দুর্বল আবরণী প্রভাবের জন্য কি হয় আমরা যেটা পড়েছি যেটা হচ্ছে বাইরের কক্ষের ইলেকট্রন কি করবে নিউক্লিয়াসের দিকে যাবে। এবার সেই আকর্ষণ বলটাকে বাধা দিচ্ছে কি না ভেতরের কক্ষের অরবিটালের যে ইলেকট্রন বাইরের কক্ষের অরবিটালের ইলেকট্রনের যে রিপালশন ঘটছে সেটাকেই তো আমরা বলছি শিল্ডিং এফেক্ট। যদি আমার শিল্ডিং এফেক্ট যদি কখন হচ্ছে কেন ওটা বেশি হলে এবার যদি আমার শিল্ডিং এফেক্ট যদি কম হয় তাহলে সেক্ষেত্রে কি দেখাচ্ছে না বাইরের যে কক্ষের যে ইলেকট্রন মানে 4 অরবিটালের যে ইলেকট্রন বা 5d 10 এর যে অরবিটালের যে ইলেকট্রন ওই 5d বলো আর 4f এর বলো যে ইলেকট্রনগুলো কি হয় নিউক্লিয়াসের দিকে চলে আসে। যার ফলে কি হয় বাইরের কক্ষে যে 3s অরবিটালে যে দুটো ইলেকট্রন আছে ও কিন্তু নিউক্লিয়াসের দিকে চলে যাবে। ঠিক আছে, তাহলে ওই 3s অরবিটালে যে দুটি ইলেকট্রন কি হয় নিউক্লিয়াসের দিকে চলে আসে বলেই ইলেকট্রনগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে না। এটা বন্ধন গঠনে অংশগ্রহণ করে না বা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না। কে করে? 6p অরবিটাল করে। 6p অরবিটালে যে একটা ইলেকট্রন আছে সে হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় টেক পার্ট করবে মানে অংশগ্রহণ করবে। ক্লিয়ার? তাহলে এই কনসেপ্টটা বোঝা গেল। এবার দেখো ভ্যারিটা কিভাবে করছে। যত তাহলে আমরা দেখতে পাচ্ছি বোরন থেকে থ্যালিয়ামে যখন যাচ্ছি তখন কি হচ্ছে তখন দেখা যাচ্ছে +1 যেটা অক্সিডেশন স্টেট বলতে অক্সিডেশন স্টেট যেটা অলরেডি আমি রেডক্স রিয়াকশনে পড়িয়েছি, যেটা অক্সিডেশন স্টেট যেটাকে বেঙ্গলিতে বলছে জারণ স্তর। ঠিক আছে, তো কি হচ্ছে যত বোরন থেকে থ্যালিয়ামের দিকে যাব তত +1 এর যে জারণ স্তরটা বেশি স্টেবিল হবে, বেশি সুস্থির থাকবে। ঠিক আছে, এবার যখন হচ্ছে আমরা থ্যালিয়াম থেকে বোরনের দিকে যাব মানে যত নিচ থেকে উপরের দিকে যাব তখন কি হচ্ছে না তখন দেখা যাচ্ছে +3 অক্সিডেশন স্টেট কি হয় বেশি সুস্থির অবস্থায় থাকার চেষ্টা করে। ক্লিয়ার? তখন বেশি +3 মানে এই যে এস অরবিটালের যে ইলেকট্রন দুটো ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে। ক্লিয়ার? এটা গেল গ্রুপ 3 এর পার্ট। এবার দেখো এটা গ্রুপ 13 এর কেস হয়ে গেছে। এবার দেখো আর একটা কিছু এক্সপ্লেনেশন যেটা হচ্ছে দেখো এটা তো একটা জারণ স্তর বললাম। এবার আছে কি আকারটা কিরকম ভ্যারি করছে দেখো। এই যে অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামে যখন যাচ্ছি তখন এদের আকারটা কি থাকছে না প্রায় সেম, মানে অ্যালুমিনিয়ামের যে আকার গ্যালিয়ামের যে আকার প্রায় সেম। কেন না কারণ দেখো একই কনসেপ্ট। অ্যালুমিনিয়ামের যে ভ্যালেন্সিয়ালের ইলেকট্রন কোনটা না এই যে 3s2 আর 3p1 আর গ্যালিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে 3d10 4s2 4p1। ওকে, দেখো এই 3d ইলেকট্রন
3d অরবিটালটা কি হচ্ছে, প্রেজেন্ট আছে গ্যালিয়ামে, তাহলে সেহেতু যদি 3d অরবিটালের কি হচ্ছে, শিল্ডিং এফেক্ট কম হচ্ছে, কম, আর কম হলে কি হয়, সাইজটা কি হয়, বড় হবে, সাইজটা ছোট হবে, বড় হবে না, সাইজটা ছোট হবে। তার কারণ বাইরের কক্ষে ইলেকট্রনের সাথে ইজিলি কি হবে, নিউক্লিয়াসের সাথে ভালোভাবে আকর্ষণ বল হিসাবে কাজ করবে। ঠিক আছে, তো সাইজটা ছোট হবে। তাহলে আমরা কি জানি না, আমরা জানি যে উপর থেকে নিচে যত যাব তত সাইজ বাড়বে, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি গ্যালিয়ামের ক্ষেত্রে ডি কক্ষক অরবিটাল প্রেজেন্ট আছে বা উপস্থিত আছে, ওই ডি কক্ষকে কি হয়, দুর্বল আবরণী প্রভাবের জন্য কি হয়, ওর সাইজটা ছোট হয়ে যায়, যার জন্য আমরা কি করি না, প্রায় অ্যালুমিনিয়ামের আকার সাথে সমান হয়ে যায়। তো এই কারণে আমরা বলবো যে এদের যে সাইজ, এদের যে আকার প্রায় সমান। এটা হচ্ছে গ্যালিয়ামের ক্ষেত্রে। ক্লিয়ার? এবার দেখো, এবার ডিসকাস করছি তাহলে এই গ্রুপ 13 এর মধ্যে একটা কনসেপ্ট যেটা বললাম, যেটা হচ্ছে জারণ স্তর, আর একটা কনসেপ্ট যেটা বললাম সেটা হচ্ছে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হচ্ছে, সবই হচ্ছে কনসেপ্ট অফ, সবই হচ্ছে অ্যাপ্লিকেশন অফ শিল্ডিং এফেক্ট। ক্লিয়ার? এবার আছে কি, এবার আছে ল্যান্থানাইট সংকোচন। ল্যান্থানাইট কন্ট্রাকশন, এটা বেঙ্গলিতে বলে ল্যান্থানাইট ল্যান্থানাইট সংকোচন। এবার এটা কি জিনিসটা আসবে, এটা কোন কোন মৌলের ক্ষেত্রে দেখায়, এটা নিয়ে ডিসকাস করব। কি দেখো, আমরা এতক্ষণ কি আলোচনা করেছিলাম, ইনার পেয়ার এফেক্ট, যেটা হচ্ছে নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়ের প্রভাব, কাদের ক্ষেত্রে দেখায়, পি ব্লক মৌলের ক্ষেত্রে। ঠিক আছে, এবার আছে কি ল্যান্থানাইট সংকোচন। ল্যান্থানাইট সংকোচনটা কাদের ক্ষেত্রে দেখায় না, হচ্ছে যে সমস্ত ল্যান্থানাইট শ্রেণীতে ইলেকট্রন 4f অরবিটালে প্রবেশ করে, 4f অরবিটালে প্রবেশ করে, কি ল্যান্থানাইট শ্রেণীতে ইলেকট্রন 4f অরবিটালে প্রবেশ করে, মানে যে সমস্ত ডি ব্লকের মধ্যে অন্তর্ভুক্ত ভারী মৌলের ক্ষেত্রে। ভারী মৌলের ক্ষেত্রে দেখো, ব্লক মৌলগুলো যদি কনসিডার করি, জেড সমান 2, যেটা হচ্ছে টাইটেনিয়াম, টাইটেনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কত না, আর্গন 3d2 4s2,
তারপরে জার্কোনিয়াম ক্রিপ্টন 4d2 5s। তারপরে হচ্ছে তোমার হাফনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন জেনন 4f 14 5d2 6s2। তোমরা দেখো যত নিচের দিকে যাচ্ছে কি হয়, যত নিচের দিকে যাচ্ছে কি হচ্ছে না আমরা জানি যেটা হচ্ছে সাইজ বাড়া উচিত, আকারটা বাড়ার কথা, কিন্তু তা হয় না। কেন? তো ইলেকট্রনিক কনফিগারেশনে দেখতেই পাচ্ছ, যখন আমরা টাইটানিয়াম থেকে জার্কোনিয়াম থেকে হাফনিয়ামে যাচ্ছি কি হচ্ছে, ইলেকট্রনিক কনফিগারেশন 4f অরবিটালটা প্রবেশ করছে কার ক্ষেত্রে, না হাফনিয়ামের ক্ষেত্রে। তাহলে বোঝাই যাচ্ছে, তোমাদের বুঝতেই পারছো যে একটু আগে আমি যেটা বলেছি, যেটা 4f অরবিটালের যে ফিল্ডিং এফেক্টটা, এটা কি হচ্ছে 4f অরবিটালের যে ফিল্ডিং এফেক্ট খুব কম, খুবই কম। তাহলে কম হওয়ার কারণে কি হয়, নিউক্লিয়ার চার্জের মানটা কি হচ্ছে বাড়ছে, মানে জেট এফেক্টিভটা কি হচ্ছে, ভ্যালুটা কি হচ্ছে বাড়ছে। আর জেট এফেক্টিভ ভ্যালু বাড়া মানে তার মানে কি হচ্ছে, বাইরের কক্ষের যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের দিকে আরো বেশি আকৃষ্ট হবে, যার ফলে কি হয় আকর্ষণ বলটা কি হচ্ছে বেশি। আর ওই আকর্ষণ বল যদি বেশি হয় তার মানে কি হচ্ছে, এখানে পরমাণুর যে আকারটা কি হবে সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হয়ে যায়, সেটাই হচ্ছে ল্যান্থানাইট সংকোচনের কারণ। কি দেখা যাচ্ছে না, আমার যখন দেখা যাচ্ছে যে টাইটানিয়াম থেকে হাফনিয়ামের সাইজ বাড়ার কথা, কিন্তু তা হচ্ছে না, এই কারণে শিল্ডিং এফেক্টটা কম। তাহলে শিল্ডিং এফেক্ট কম হওয়ার কারণে কি হয়, যে জেট এফেক্টিভ ভ্যালুটা বেড়ে যাচ্ছে, নিউক্লিয়ার চার্জের মান বাড়ছে, ফলে বাইরের কক্ষের ইলেকট্রন যেটা আছে এটা নিউক্লিয়াসের দিকে আরো বেশি আকৃষ্ট হয়, যার ফলে আকর্ষণ বল বেশি এবং পরমাণুর আকারটা সংকুচিত হয়ে যায়। এটার হচ্ছে ল্যান্থানাইট সংকোচনের কারণ, যার জন্য আমরা বলতে পারি যেটা জার্কোনিয়াম এবং হাফনিয়ামের যে আকার প্রায় সমান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। ক্লিয়ার? এবার আছে কি, এটাই হচ্ছে ওভারঅল ভিউ, যেটা ল্যান্থানাইট সংকোচন। এটা খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেনে এরকম থাকে যে বিভিন্ন ফর্মে থাকে যে বিবৃতি মানে স্টেটমেন্ট তুলে দেয় যে জার্কোনিয়াম এবং হাফনিয়ামের আকার প্রায় সমান, সত্য কি মিথ্যা, এবং তার কারণ এই কারণে বলবে যে ফুটবল শিল্ডিং এর প্রভাবের কারণে কি হয় নিউক্লিয়ার চার্জের মানটা বাড়ছে, ফলে বাইরের কক্ষের যে ইলেকট্রনগুলো কি হয় নিউক্লিয়াসের দিকে আরো বেশি আকৃষ্ট হয় এবং পরমাণুর আকারটা সংকুচিত হয়ে যায়, যার জন্য এই ল্যান্থান, এটাকে আমরা বলবো ল্যান্থানাইট সংকোচনের কারণ। ঠিক আছে, এই ল্যান্থানাইট সংকোচনের কারণের জন্য আমরা কি বলবো, জার্কোনিয়াম এবং হাফনিয়ামের আকার প্রায় সমান হয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন হয়, বোঝা গেল? ব্যাস। এবার দেখা যাচ্ছে কি, এবার হচ্ছে তোমাদেরকে আলোচনা করব যে ট্রানজিশন যে কন্ট্রাকশন, সেটা আবার কি আসছি। ট্রানজিশন কন্ট্রাকশন মানে ডি ব্লকের মধ্যে কন্ট্রাকশন হচ্ছে। আর এটা আগেরটা ল্যান্থানাইট সংকোচন বা ল্যান্থানাইট কন্ট্রাকশনটা কি হচ্ছে না,
যদি ইলেকট্রন এফ অরবিটালে প্রবেশ করে সেইটাকে আমাকে বলবো ল্যান্থানাইট কন্ট্রাকশন। এবার যে ট্রানজিশন কন্ট্রাকশনটা বলতে বোঝাচ্ছে, যেটাকে আমরা ছটে বলবো ডি ব্লক কন্ট্রাকশন। ডি ব্লক কন্ট্রাকশনটা কি না, যেমন ল্যান্থানাইট সংকোচন দেখলে, যেটা ল্যান্থানাইট সংকোচন হয় যেমন ধরো থার্ড পর্যায় থেকে ফোর্থ পর্যায় যাওয়ার সময় यह डी ऑर्बिटल বল আবরণী প্রভাবে জন্য কি হয়, একই কঞ্চিত, যেটা পারমাণবিক আকার যতটা বাড়ার কথা ছিল ততটা বাড়ে না। এক্সাম্পলটা কি না, এক্ষুনি দেখিয়েছিলাম বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম। দেখো বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম কি হচ্ছে না, থ্রি অরবিটাল হচ্ছে গ্যালিয়ামের। ওই থ্রি অরবিটালে থাকার জন্য কি হচ্ছে, শিল্ডিং এফেক্টটা কম, আর যার ফলে কি হয়, জেড এফেক্টিভটা বেশি হয়, এবং কি হয় না আকর্ষণ বলটাও কি হয়, বেশি হয়, যার ফলে হয় পরমাণুর আকারটা কমতে থাকে, যার ফলে কি হয় না অ্যালুমিনিয়ামের সাথে গ্যালিয়ামের সাইজটা প্রায় সেম। তো এটাই হচ্ছে কনসেপ্ট। আকার প্রায় সমান থাকে। ক্লিয়ার? এবার দেখো ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা হচ্ছে সমযোজী চরিত্র, যেটা আমরা কেমিক্যাল বন্ডিং এ পড়েছি। ইংলিশে বলে কোভ্যালেন্ট ক্যারেক্টার। এটা কি না, আমরা জানি ফাজান্স রুলস থেকে, ফাজান্স রুলস পড়েছো, ফাজান রুলস থেকে কি জানি না, ফাজান রুলস থেকে জানি যেটা কোনো আইনীয় যৌগের কি হয়, সমযোজী চরিত্র নির্দেশ করে। কিরকম, কোনো আইনীয় যৌগের সমযোজী চরিত্র নির্ভর করে ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতার উপর। কি বোঝাচ্ছে, দেখো যদি খাই ইন্ডিকেট করি, তার মানে কি, দেখো পি প্লাস প্লাস আর প্লাস, তাহলে কি এটা কি না সমযোজী চরিত্র, এটাকে ইন্ডিকেট করছে সমযোজী চরিত্র। ঠিক আছে, তাহলে এই সমযোজী চরিত্র এরকম ভ্যারি করছে সি প্লাস ডিভাইডেড বাই আর প্লাস।
যত ক্যাটানের চার্জ যত বাড়বে তত হচ্ছে সমযোজী চরিত্র কি হবে, বাড়বে। আর যত এটা কমবে তত কি হচ্ছে, সমযোজী চরিত্র বাড়বে। এবার দেখো, এটা তো নর্মাল, তোমরা তো বেসিক কনসেপ্ট জানো। যখন হচ্ছে ধ্রুবায়নের পূর্বে কি হয়, ধ্রুবায়নের পূর্বে ক্যাটান কি হয় না অ্যানায়নের কাছাকাছি থাকার চেষ্টা করে। এবার ধ্রুবায়নের পরে কি হয় না, পরে হচ্ছে এটা হচ্ছে ধ্রুবায়নের, এটা তোমরা কেমিক্যাল বন্ডিং এর ডিটেলসে পড়েছো, এখানে অতটা ডিটেলসে অতটা আলোচনা করছি না, জাস্ট কনসেপ্টটা বলে দিচ্ছি। দেখো, ধ্রুবায়নের পরে কি হয় না, এই অ্যানায়নের যে ইলেকট্রনগুলো পজিটিভ চার্জের কাছে থাকবে, কেন না, কারণ জানো যে পজিটিভ নেগেটিভের মধ্যে আকর্ষণ বল হিসেবে কাজ করে। তাহলে ওই ক্যাটায়ন কি করবে, এই অ্যানায়নের ইলেকট্রনকে টানার চেষ্টা করবে, যার ফলে কি হয়, এর আকৃতিটা কি হয় জানো তো, আকৃতিটা বিকৃতি হয়, মানে সরি, আয়নের যে এটা আছে এটা বিকৃতি ঘটে। আয়নের যে আকারটা সেটা বিকৃতি ঘটছে। তাহলে এটা কখন না, এটা ধ্রুবায়নের পরে। এবার দেখো, এবার অ্যাপ্লিকেশনটা কি হচ্ছে, যদি আমরা কনসিডার করি এজি সিএল আর হচ্ছে তোমার এএল সিএল থ্রি। এবার দেখো, তোমাদের হচ্ছে ফার্স্টে আমি যদি চার্জ দিয়ে কনসিডার করি, তাহলে কি দেখাচ্ছে, এটা +1 আর এটা +3। তার মানে সমযোজী চরিত্র কি হবে না, সমযোজী চরিত্র কার বেশি হওয়া উচিত না, L3+, তাই না, L3+ এর বেশি হওয়া উচিত। কিন্তু কি হয়, এটা হয় না, এটা হয় না। তার কারণ আগে আমরা কি দেখব, Ag+ এর ইলেকট্রনিক কনফিগারেশন দেখব। তাহলে এটা এটা যখন চার্জ দেখবো তখন হচ্ছে না, কিন্তু এরপর আমরা কি দেখব, ইলেকট্রনিক কনফিগারেশন কার না, সিলভার প্লাসের ইলেকট্রনিক কনফিগারেশনটা কি, ক্রিপ্টন 4d10। তাহলে এই 4d10 এর কি হচ্ছে না, 4d10 এর তোমরা দেখতেই পাচ্ছ শিল্ডিং এফেক্টটা কম, তাই না। এবার দেখো এটার কি হচ্ছে, দেখো L3+ এর ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা একটু আগে পড়েছিলাম, যেটা হচ্ছে নিয়ন 3s2 3p1। তাহলে এর ভ্যালেন্সিয়ালের ইলেকট্রন দেখো sp অরবিটাল ইনভলভ, আর এর ভ্যালেন্সিয়ালের ইলেকট্রন দেখো 4d অরবিটালটা ইনভলভ। এবার দেখেই বুঝতে পারছো যে এর কিছু একটা কারণ আছে। কারণটা কি না, কারণটা হচ্ছে আমরা জানি যেটা এর শিল্ডিং এফেক্টটা কি হয়, মানে আবরণী প্রভাবটা কম, আর এর কি হচ্ছে শিল্ডিং এফেক্টটা বেশি। বুঝা গেল। তাহলে এর যদি শিল্ডিং এফেক্টটা যদি কম হয়, তার মানে কি হচ্ছে, একটু আগে বলেছিলাম জেড এফেক্টিভ কি হবে, বেশি হবে। আর যত জেড এফেক্টিভ বেশি হবে তত আকর্ষণ বল কি হবে, বেশি হবে, তত তো ইলেকট্রনটা কি হবে, নিউক্লিয়াসের দিকে চলে আসবে, আকর্ষণ বল বেশি, যার ফলে কি হয়, আয়নের যে আকার ছোট হয়। আর যদি আয়নের আকার যদি ছোট হয়, তার মানে কি R+টা ডিক্রিজ করছে, আর সমযোজী চরিত্র কি হবে, ইনক্রিজ করবে, বেশি হবে। ক্লিয়ার। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, জেড এফেক্টিভটা কম, আকর্ষণ বলটা কি হচ্ছে, কম হচ্ছে, আর যার ফলে কি হয়, আকারটা বড় হয়, কার তুলনায়, সিলভার প্লাসের তুলনায়।
থায়ের ভ্যালুটা কমছে, এটা কম হয়। তাহলে আমরা এই কনসেপ্টের উপরে বেস করে কি অর্ডারটা দাঁড়াতে পারি, সমযোজী চরিত্র is var plus greater than L3 plus, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ডিটেলসে ভালোভাবে আলোচনা করে দিলাম। এবার দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, আর এছাড়াও আরও এক্সাম্পল থাকে, ধরো FeCl3, সেটা হচ্ছে গ্রেটার দেন AlCl3। যে কোনো ডি ব্লক এলিমেন্ট যদি থাকে, পি ব্লক যদি এলিমেন্ট থাকে, তাহলে দেখে নেবে যে কোন এলিমেন্ট হচ্ছে ডি ব্লকের মধ্যে অন্তর্ভুক্ত, তাহলে ভেবে নেবে যে ওই এলিমেন্ট হচ্ছে মধ্যে যে ডি ব্লক, সরি ওই এলিমেন্টের মধ্যে ডি অরবিটাল আছে, আর ওই ডি অরবিটালে দুর্বল আবরণী প্রভাবের জন্য কি হয় না আকারটা ছোট হয়ে যায়, যার ফলে আমরা বলতে পারি যে ওই যৌগের সমযোজী চরিত্র বেশি দেখায়। ঠিক আছে, এবার দেখো ট্রানজিশন এনার্জি নিয়ে ডিসকাস করব। আয়োনাইজেশন এনার্জি, যেটা আয়নীয় ভবন শক্তি বলবো। আয়োনাইজেশন এনার্জিটা কাকে বলে সেটা আমরা ভালোভাবেই জানি, যেটা ক্লাস 9-এ পড়েছি বা 10-এ পড়েছি। না, ইলেকট্রনকে বের করতে বা অপসারণ করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়, যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় কোন অবস্থায়, না গ্যাসিয়াস অবস্থায়, বা তুমি ভূমিস্তর বা উত্তেজিত স্তরও বলতে পারো, কোনো অসুবিধে নেই। তো তো মোটামুটি ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় সেটাকে আমরা বলবো আয়োনাইজেশন এনার্জি, এটাকে বলবো আয়োনাইজেশন এনার্জি। এবার দেখো যত হচ্ছে শিল্ডিং এফেক্ট বেশি হবে, যত শিল্ডিং এফেক্ট বেশি হবে তত কি হচ্ছে, তত কি হবে বলতো, না নিউক্লিয়াসের সাথে যে বাইরের কক্ষের, আর এবার লিখে দিচ্ছি, নিউক্লিয়াসের সাথে বাইরের কক্ষে নিউক্লিয়াসের সাথে বাইরের কক্ষে ইলেকট্রনের যে আকর্ষণ বল কি হবে, তত দুর্বল হবে, দুর্বল হবে। যার ফলে কি হয়, বাইরের কক্ষের যে ইলেকট্রন, মানে যেটাকে আমরা ইংলিশে বলি ভ্যালেন্স শেলের ইলেকট্রন, বাইরের কক্ষে ইলেকট্রন বর্জন বা অপসারণ করা সহজ হবে, যার ফলে দেখো আয়োনাইজেশন যে এনার্জি বা আয়নীভবন যে শক্তি কি হবে, হ্রাস পাবে। এটাই হচ্ছে ওভারঅল কনসেপ্ট। তো এখানে আমি শেষ করলাম, এতগুলো অ্যাপ্লিকেশন সম্পর্কে ডিসকাস করেছি। তো নেক্সট স্টেপ আসবো, ধীরে ধীরে শর্ট শর্ট ভিডিও নিয়ে আসবো। তো এখানে শেষ করলাম, থ্যাংক ইউ।